আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে একজন পুলিশের জীবন কিভাবে কাটে, একজন পুলিশ কনস্টেবল সে কিভাবে তার লাইফটাকে সারভাইভ করে, এবং হচ্ছে যে আমার ফ্রেন্ড রায়হান মালয়েশিয়া চলে যাবে, ওকেও বিদায় দিব, প্লাস হচ্ছে আমি ঢাকায় আসছি, টুকটাক ঘোরাঘুরি হবে, দেন হচ্ছে টুকটাক শপিং হবে, এছাড়াও পুলিশ লাইনে আসছি ঘুরতে। সো পুলিশ লাইনটা একটু ঘুরিয়ে দেখাবো, পুলিশের জীবন কিভাবে কাটে। মেইনলি আমি কিন্তু পুলিশ না, আমি হচ্ছে একজন ফ্রিল্যান্সার, কিন্তু আমি ঘুরতে এসেছি পুলিশ লাইনে কারণ আমার আম্মুর ফ্যামিলিতে, লাইক আমার আপন মামা, এছাড়া আমার মামা চাচতো ভাই, তো ও মানে আমাদের ফ্যামিলিতে মোস্ট অফ দ্য পার্সন জব করে পুলিশে। সো পুলিশ লাইনে কিছু অবাক করা জিনিসপত্র আপনাদেরকে দেখাবো, যা দেখলে আসলে আপনারা অবাক হবেন বা আগে কখনো দেখেন নাই। সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন, অবশ্যই মজা পাবেন। সো সকাল সকাল ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পর একটু বারান্দায় আসলাম, ঘোরাঘুরি করলাম। নিচে হচ্ছে ঘোড়া অনেক রাইড করতেছিল, সো ঘোড়ার রাইড কতক্ষণ দেখলাম আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাবো। কত সুন্দর সুন্দর ঘোড়া পুলিশ লাইনের মধ্যে। আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে ব্যাক সাইড থেকে দেখাই। ঘোড়াগুলো এখন তাদের বাসায় ঢুকে গেছে, কিন্তু দেখেন মাঠের মধ্যে যে দৌড়াদৌড়ি করছে, একদম পায়ের ছাপ পড়ে আছে। আমরা এখন নিচতলায় যাব, আমরা যে ফ্লোরে আছি এই ফ্লোরটা হচ্ছে যে 4th ফ্লোর। সো আমরা এখন নিচতলায় যাব, গ্র্যান্ড ফ্লোরে গিয়ে হচ্ছে যে দেখাবো যে ঘোড়াগুলা কি করতেছে, এবং ঘোড়াগুলা বডি দেখলে আপনি পুরো অবাক হয়ে যাবেন, এত স্বাস্থ্যবান ঘোড়া, আর ঘোড়াগুলো একদম নিট অ্যান্ড ক্লিন জায়গায় থাকে। সো এখন আমরা নিচে নামবো। তো নিচে নামলাম, নিচে নামার পর আমরা এখন ঘোড়া দেখবো, বাট তার আগে রায়হানকে একটু পাস করে দিতেছি। ও হচ্ছে যে মালয়েশিয়া যাবে, ওর আবার ফিঙ্গারপ্রিন্ট বাকি আছে, সো ওকে আমরা একটু দিয়ে আসতেছি। আর যেই রাস্তাটাতে আমরা যাচ্ছি, এই রাস্তার চারপাশে শুধুমাত্র পুলিশের গাড়ি আর গাড়ি। সো ওইটা কোনো ফ্যাক্ট না, রাস্তাটা এত সুন্দর, মানে গাড়িগুলোর জন্য রাস্তার লুকটা নষ্ট করে ফেলছে, বাট গাড়ি রাখার জায়গা মনে হয় নাই, বা থাকলেও এখানে কেন রাখছে জানি না। কিন্তু এই রাস্তাটা খুবই সুন্দর ছিল, এবং পুলিশ লাইনের চারপাশে যে ভিউ অসাধারণ ছিল একদম। ঢাকার মধ্যে যতটুকু শুনছি যে ঢাকার মধ্যে সবচেয়ে বড় পুলিশ লাইন নাকি এটাই। তো আমরা ঘোড়ার এখানে চলে আসলাম। সো এখন যে ঘোড়াটা দেখতেছেন এটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র। এই ঘোড়াটা কিন্তু শুয়ে শুয়ে ঘুমায়, কিন্তু আমরা বইয়ের মধ্যে পড়ছি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, সবগুলো দাঁড়িয়ে ঘুমাইলো, এই ঘোড়াটা শুয়ে শুয়ে ঘুমায়। আর এখানে আরেকটা ঘোড়া দেখতেছেন, এটার নামটা কি যেন ছিল, আমি খেয়াল করি নাই। এটার নাম হচ্ছে যে লাইট অন দ্য স্কাই। সো এই ঘোড়াটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু অপোজিটে আরেকটা ঘোড়া আছে। এখানে যতগুলো দেখতেছেন এটা হচ্ছে যে মানে রোড সাইডে, তো আমি এগুলো ভিডিও করতে পারছি, কিন্তু ভিতরে ঢোকার মতো অপশন ছিল না। আর যেহেতু আমরা গেস্ট, সো গেস্ট হয়ে এখানে এভাবে এন্ট্রি নেওয়াটা ঠিক বলে মনে করিনি, এই জন্য আর ঢুকিনি। সো এখানে কিন্তু বাইরে থেকে যে ঘোড়াগুলো দেখতেছিলাম এগুলো অনেক সুন্দর ছিল এবং ক্লিন ছিল। আর এগুলা ঘোড়া যেখানে ঘুমায়, এই জায়গাগুলো এতটা ফ্রেশ, মানে কোনো হচ্ছে যে কোনো পটি বা কোনো রকমের কিছু নাই এখানে। সো মানে খুবই ক্লিন রাখা হয়, এগুলোর জন্য লোক এখানে নিয়োগ রয়েছে। সো এই ঘোড়াগুলোকে খুব যত্ন করা হয়, এবং এগুলো যে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে। এখন মাঠটার ভিউ আপনাদেরকে দেখাবো, আমি আর কয়েকটা ঘোড়া দেখিয়ে নিচ্ছি। মাঠটার চারপাশ দিয়ে একদম পুরো বাঁশের বেড়া দেওয়া, এবং হচ্ছে যে মাঠটার মধ্যে যে দৌড়াদৌড়ি করে, মাঠটাও খুব সুন্দর ছিল। এই ঘোড়াগুলো মূলত ব্যবহার করা হয় সরকারি বিভিন্ন প্যারেডের মধ্যে। পুলিশদের যে প্যারেডগুলো হয়, ওই প্যারেডের মধ্যে আমরা দেখতে পাই যে ঘোড়া, তারপর ঘোড়ার সাথে ছুরি টুরি নিয়ে দাঁড়িয়ে থাকে। সো এই প্যারেডের মধ্যে ঘোড়াগুলো ব্যবহার করা হয়। রাজারবাগ পুলিশ লাইনের মধ্যে একটা বিশাল বড় পুকুর আছে, এই পুকুরের ভিউটা অসাধারণ, এবং পুলিশ লাইনের আউটসাইডে বিশাল উঁচা উঁচা বিল্ডিংগুলো, এটা আসলেই খুব সুন্দর লাগে, কিন্তু এগুলো পুলিশ লাইনের বাইরে। সো পুলিশ লাইনের ভিতরে পুকুরগুলো এবং পুলিশ লাইনের পুকুর পাড়ের যে রাস্তা এত সুন্দর, যা বিকালবেলা হাঁটলে আসলে খুবই ভালো লাগে। আর এই পুকুর পাড়ের আশেপাশে প্রচুর রাজহাঁস দেখা যায়, দেখতেই পাচ্ছেন রাজহাঁসগুলো কিন্তু হাঁটাহাঁটি করতেছে, এবং এই রাজহাঁসগুলো এখন পানিতে ঝাঁপ দিবে। সো এই রাজহাঁসগুলো যখন সব একসাথে ভাসে পানিতে, তখন কিন্তু খুবই সুন্দর লাগে। সো পুলিশ লাইনে যারা হচ্ছে যে পুলিশে জব করে, অনেকেই তো একটা রুমের মধ্যে থাকে। সো সবাই মিলে মুড়ির আয়োজন করা হয়। সো ঝালমুড়ি বানানো হয়েছে, এখন মুড়ি মাখা খাবো সবাই। সো মুড়ি মাখা মেক করতেছে এখানে। সো আমি এখন একটু ভিডিও করতেছি উপর থেকে, সবাই কিন্তু খালি গায়ে। সো আমি আর গেঞ্জি পরে কি করব, আমিও খালি গায়ে হয়ে গেছি, কারণ সবাই খালি গায়ে, আমি গেঞ্জি পরা থাকলে কেমন দেখা যায়, ভাবলাম আমিও গেঞ্জি খুলে ফেলি। সো আমিও খালি গায়ে হয়ে গেছি, এখন মুড়ি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিছুক্ষণ পর আমরা মুড়ি খাবো। গুড মর্নিং। সো এটা হচ্ছে ঢাকায় আমার দ্বিতীয় দিন। সো আমি এখন যাব গুলশানে। সো ভাবলাম মেট্রোতে করে উঠে উত্তরা থেকে আমি হচ্ছে যে গুলশানের দিকে মুভ করব, কারণ উত্তরাতেও আমার একটু কাজ আছে, আমার একটা ক্লায়েন্ট ওখানে আমার জন্য ওয়েট করতেছে। সো ওর সাথে মিট করে দেন হচ্ছে যে গুলশানে যাব। গুলশান 2-তে বর্তমানে দাঁড়িয়ে আছি, এত পরিমাণ রোদ, আর মনটাও ভালো না, যেহেতু কানাডার জন্য রিজেক্ট খাইছি। সো খালি পাসপোর্ট নিয়ে চলে যাচ্ছি এবারও বিএফএস গ্লোবালের সামনে থেকে। জানি না কবে ভিসা পাবো, তবে চেষ্টা তো করতেছি। সো চলে যাচ্ছি এখান থেকে, বাট ভিসা এখনও হয়নি।
তো মনটা এমনিতেই খারাপ, তার মধ্যে রায়হান চলে যাবে দেশের বাইরে, সব মিলিয়ে মনটা খারাপ করেই চলে যাচ্ছে আবারও পুলিশ লাইনের দিকে। তো বান্ধবী লোভনা বলতেছিল যে ও একটু শপিং করায় দিবে আমাকে, আমি রাজি হই নাই, তারপরে ও জোর করে আমাকে নিয়ে গেছে বাটার আউটলেটে। সো বাটার আউটলেটে যাওয়ার পর জুতা পছন্দ করলাম। তো এখানে আসলে গুলশানে যেই জুতাতে হাত দেই ওইটাই দেখি যে 3,000 4,000 5,000 টাকা এরকম প্রাইজের, বাট জুতা পছন্দ হয় না, আর যেগুলো পছন্দ হয় এগুলো আরও বেশি এক্সপেন্সিভ। সো চাঁদপুরে শপিংয়ের জন্য বেস্ট ছিল। যাই হোক, অনেক কষ্ট করে 3,000 টাকার মধ্যে একটা জুতা পছন্দ করলাম, এবং এই জুতার বিল অনেক জোর করে আমি নিজেরটা নিজেই পে করছি, কারণ আমি আসলে কারো থেকে এভাবে গিফট নেওয়াটা পছন্দ করি না। আর যদি হয় মেয়ে মানুষ তাহলে তো আরও আগে না। সো নিজেই নিজেরটা পছন্দ করলাম। তারপর এদিকে দেখছি যে আগামীকাল আবার শুক্রবার ছিল, সো চুলও অনেকটা বড় হয়ে গেছে। ভাবলাম যে যেহেতু ঢাকায় আসছি, লুক চেঞ্জ লাইফস্টাইল থেকে আজকে হেয়ার কাট এবং বিয়ার কাটটা কমপ্লিট করে নিই। সো চলে গেলাম লুক চেঞ্জ লাইফস্টাইলে, যেটা গুলশানের পাশেই। সো ওখানে গেলাম, গিয়ে হচ্ছে যে লুক চেঞ্জ লাইফস্টাইল থেকে নিজের চুলগুলো একটু সাইজ করে নিলাম। তারপর হচ্ছে যে এখন চলে যাব অ্যাগেইন পুলিশ লাইনে। কিন্তু আমার একটা ক্লায়েন্ট যে হচ্ছে যে জোর করে আমাকে সুলতান ডাইন থেকে কাচ্চি খাওয়ানোর জন্য ফোর্স করে। সো আমরা দুজন একসাথে কাচ্চি খাই, দেন হচ্ছে কাচ্চি খেয়ে এখান থেকে মুভ করব এখন। সো সরাসরি এখন চলে যাব পুলিশ লাইনে, আমার জন্য অলরেডি ওরা ওয়েট করতেছে, অনেকটা লেট করে ফেলছি। আমি বাংলাদেশে যতগুলো ক্লায়েন্টের সাথে কাজ করি, ছেলে এবং মেয়ে, প্রত্যেকের ই কমার্স বিজনেস আছে এবং প্রত্যেকেই কিন্তু অনেক বড় লোকস। আমি একমাত্র গরিব মানুষ। আর হচ্ছে বিদেশি যাদের সাথে কাজ করি তারা তো এমনিতেই বড় লোকস। তো আমার আসলে যে যতগুলো ক্লায়েন্ট আছে ওদের বেশিরভাগই মিরপুর গুলশানে ওদের হচ্ছে যে বাসা। তো এখানে আসলে আসলে আমাকে ওই এক শূন্যতায় ভুগতে হয় না, ঠিক আছে। এখানে আসলে আমার কোনো না কোনো মানুষজন থাকেই ঘোরাঘুরির জন্য। সো এই জন্য ব্যক্তিগতভাবে আমি গুলশান, উত্তরা, মিরপুর এইসব জায়গাকে খুব মানে মন থেকে ভালোবাসি আর কি। গুড মর্নিং। সো এটা হচ্ছে আমার ঢাকার তৃতীয় দিন এবং এটাই হচ্ছে লাস্ট দিন। আমি এখন ঢাকা থেকে চাঁদপুরে চলে যাবো। সো রায়হানের ফ্লাইট হচ্ছে 7টা বাজে। রায়হানকে মূলত এয়ারপোর্টে দিয়ে আসছি, কিন্তু আমি হুদাই একটা ভাব নিলাম এবং ফেসবুকে প্রোফাইল পিকচার দিয়ে সবার সাথে তো প্র্যাঙ্ক করছি। সো রায়হানকে অলরেডি দিয়ে আসতে আসলে উপরে যতই মজা করি বা যেমন দেখা যায়, মন থেকে কিন্তু অনেক ওরে মিস করতেছি। এবং ওর সাথে আসলে আমার এমন একটা সম্পর্ক যে একদম ছোটোবেলা থেকে তো একসাথে বড় হয়েছি। আর আমার একাকিত্বের সময় সবসময় আমি ওর পাশে ছিলাম, ওর বিপদে আপদে আমি পাশে ছিলাম, ও আমার একাকিত্বের পাশে ছিল, ও আমার বিপদে আপদে পাশে ছিল সবসময়। মানে ওর দোকানে যাওয়া আসা, ওর সাথে আড্ডাটা সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। এই জন্য ব্যক্তিগতভাবে আর কি আমি ওরা অনেক বেশি মিস করতেছি। আর ও হচ্ছে যে চলে যাওয়ার পর আমারও একাকিত্ব আরও বেড়ে যাবে, এটা আমি নিজেও জানি। তারপরেও কিছু করার নাই। সো ওরা এখান থেকে বিদায় দিয়ে আমি এখন চাঁদপুরের জন্য মুভ করব, এখান থেকে সরাসরি চাঁদপুরে ব্যাক করব। অবশেষে চাঁদপুরে ব্যাক করতেছি। লঞ্চের সামনে থেকে নদীর ভিউটা কত সুন্দর, কিন্তু মনটা ভালো নেই একদমই, কারণ রায়হান সহ আসছিলাম, যাওয়ার সময় একা একা যাচ্ছি, এদিকে কানাডার জন্য রিজেক্ট হইলাম। আর এই ভিডিও করার মানেটা একটু ক্লিয়ার করি। অনেকে ভাবে যে আমরা আসলে টাকা ইনকাম করার জন্য ভিডিও করি বা আমি ব্যক্তিগতভাবে টাকা ইনকাম করার জন্য। নো, কখনোই না। আমি জাস্ট এই ভিডিওগুলো মেমোরাইজ করে রাখলাম, কারণ আমাদের এই সময়গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা হয়তো আরও বড় হয়ে যাব বা এক একজন এক এক জায়গায় চলে যাব, কিন্তু এই যে ভিডিওটা করে রাখলাম এটা একটা মেমোরি হয়ে থাকবে, এটা মেমোরাইজ হয়ে থাকবে ইউটিউবের মধ্যে, সোশ্যাল মিডিয়ায়। হয়তো যখন বয়স অনেক বেড়ে যাবে তখন এই ভিডিওগুলো দেখব, হয়তো যখন অবসর সময় পাবো তখন এই ভিডিওগুলো দেখবো, এই সময়গুলোকে ফিল করব। এই জন্যই আসলে ইউটিউবে ভিডিও বানানো। ইউটিউব থেকে ইনকাম করার উদ্দেশ্য আমার না। আমি একজন পেশাগত ফ্রিল্যান্সার, আমি গুগলে কাজ করি, ফেসবুকে কাজ করি, ওখান থেকে আমি যা ইনকাম করি। আর ইউটিউব চ্যানেল ওপেন করার কারণ হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট দিলে দেখতে পাবেন, এটা কিন্তু প্রফেশনাল কিছু না। আমি শর্টস আপলোড করি আমার চ্যানেলে, আবার কাজেরও ভিডিও আপলোড করি, আবার হচ্ছে যে এখানে ব্লগসও আপলোড করি। সো এগুলো আসলে মিক্স ভিডিও দিই, আমার যখন যা মন চায় তাই দিই। এটা জাস্ট মেমোরাইজ করে রাখি আমার সময়গুলোকে, আমি আমার কাজগুলোকে মেমোরাইজ করে রাখি। ইটস নট এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল, ইটস এ এজেন্সি ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্রিয়েট এ ভিডিও, ইটস মাই হবি। ওকে, সো এটা আমার শখ থেকে আমি করি, আমার সময়গুলোকে আমি মেমোরাইজ করে রাখি, দ্যাটস ইট। সো যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই এটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।